ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দিতে চায় ইসরায়েল, অভিযোগ রিয়াদ মনসুরের। গাজায় তীব্র ঠান্ডায় 6 নবজাতকের মৃত্যু, তেল আবিবকে সহায়তা প্রবেশে অনুমতি দেওয়ার আহ্বান। মার্কিন চাপের মুখে খনিজ সম্পদ দিতে রাজি কিয়েভ, শুক্রবার ওয়াশিংটনে যাবেন জেলেনস্কি। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনে ট্রাম্পের দাবি অস্বীকার মস্কোর। এবং পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান ইরানের, কঠোর নিষেধাজ্ঞা আরোপের জেরে এ পদক্ষেপ। চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিলের আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। সিরিয়ার ভবিষ্যৎ ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ শুরু করেছে সে দেশের অন্তর্বর্তী সরকার। দেশের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দেশটির অর্থনৈতিক খাতের উপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। নির্ধারিত দিনেই সিরিয়ায় শুরু হলো জাতীয় সংলাপ, যেখানে অংশ নেয় দেশটির রাজনৈতিক দলগুলো। আলোচনার উদ্বোধন করেন বর্তমান নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। নিজের বক্তব্যে সিরিয়ায় গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আল শারা। দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সিরিয়ায় সব ধরনের অস্ত্রের উপর রাষ্ট্রের একচেটিয়া অধিকার থাকবে বলেও উল্লেখ করেন শারা। আমরা নিজেরা নিজেদের স্বাধীন করেছি, এখন নিজেদেরকেই সিরিয়াকে গড়ে তুলতে হবে। আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে, প্রতিটি মুহূর্ত মানুষ ও দেশের জন্য ব্যয় করতে হবে। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে। সিরিয়া পুনর্গঠনে দেশটির জ্বালানি, পরিবহন ও ব্যাংকিং খাতের উপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। গৃহযুদ্ধের সময় বাশার আল আসাদ সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। বিদ্রোহী নেতা সারা নেতৃত্বে নতুন সরকার এসব নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়ে আসছিল। রাহানুল রানা, সময় সংবাদ। গাজা, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর পরিষ্কার করে মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলতে চায় ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। কিন্তু তা কখনো সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে উপত্যকাটিতে তাঁবুসহ নানা সহায়তা প্রবেশের অনুমতি দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গাজায় গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কিছুটা স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছিলেন উপত্যকাটির বেঁচে যাওয়া বাসিন্দারা। কিন্তু পুনরায় ইসরায়েলি নৃশংসতা শুরুর কারণে বেঁচে থাকার শেষ আশাটুকু হারিয়ে ফেলছেন উত্তরাঞ্চলের কয়েক লাখ বাসিন্দা। চোখে মুখে এখন তাদের শুধুই হতাশা। এ সময় ফিলিস্তিনে বেসামরিকদের ইসরায়েলি নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে দেশটির সেনারা। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির মতো নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেখানেও। এতে চরম আতঙ্কে দিন পার করছেন জেনিন, তুলকারেম, নূর শামস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা। দখলদাররা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় নিন্দা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। মঙ্গলবার তিনি বলেন, যথেষ্ট হয়েছে, প্রচুর রক্তপাত, যন্ত্রণা এবং দুঃখ কষ্ট সহ্য করছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে গাজা, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর পরিষ্কার করে মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা। কিন্তু তা কখনোই সম্ভব হবে না বলে স্পষ্ট বার্তা দেন রিয়াদ মনসুর। এদিকে ইসরায়েলের বিলম্বের পরও মিশরের প্রতিনিধির দলের মধ্যস্থতায় বন্দি বিনিময়ে একটি চুক্তিতে পৌঁছানো গেছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। আন্তর্জাতিক সহায়তা কমিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা যুক্তরাজ্যের। তৈরি হবে কাজের সুযোগ, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। বিভিন্ন সংস্থার নিন্দা। মূল্যবান বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরও দুটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এই চুক্তিতে স্বাক্ষর করতে কিছুদিনের মধ্যে জেলেনস্কি ওয়াশিংটন সফরে যাবেন বলেও দাবি করেন ট্রাম্প। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের বিষয়ে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করলেও তা অস্বীকার করেছে ক্রেমলিন।
পাল্টাপাল্টি দোষারোপ এবং কথার বান ছোড়াছুড়ির পর অবশেষে মার্কিনদের শর্ত মানতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটনের সঙ্গে বিরল খনিজ সম্পদের বিষয়ে চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে কিয়েভ। এমনকি এই চুক্তিতে স্বাক্ষর করতে চলতি সপ্তাহে জেলেনস্কি ওয়াশিংটন সফরেও যেতে পারেন বলে দাবি করেন তিনি। জেলেনস্কির এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে ইউরোপীয় নেতারা বলছেন, মার্কিন সামরিক সহায়তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে $500 বিলিয়ন এই ব্যয়বহুল চুক্তির সিদ্ধান্তটি আদতেই সময় উপযোগী। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি আদায় করতে কিয়েভের খনিজ চুক্তির বিকল্প নেই। এমনকি কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে বলেও দাবি করেন তিনি। যদিও সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের প্রতিশ্রুতি দিতে আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছে কিয়েভ প্রশাসন, বরং ইউক্রেনকে সামরিক সুরক্ষা দেওয়ার ভার অনেকটাই ইউরোপের উপর চাপিয়ে দিতে চাইছেন তিনি। এর মধ্যে ইউক্রেনে মার্কিন সেনাদের উপস্থিতি অনেকাংশেই কমিয়ে এনেছেন ট্রাম্প বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। ট্রাম্পের দাবি, মার্কিন নয় বরং ন্যাটোর সেনা মোতায়েন করা উচিত ইউক্রেনে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি, যদিও তার এই দাবি অস্বীকার করেছে রুশ প্রশাসন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েন বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত আছে। জাতিসংঘের আদেশের বাইরে ইউক্রেনে মোতায়েন করা যে কোনো দেশের সেনা রুশ সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে জানান তিনি। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নকে সামরিকবাদী আখ্যা দিয়ে মস্কো জানায়, ইউক্রেন বিষয়ক আলোচনার টেবিলে ইউরোপের কোনো স্থান হবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নতুন মার্কিন প্রশাসন ইউক্রেনকে কোণঠাসা করে দিলেও জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। আর্থিক সহায়তার পাশাপাশি কিয়েভকে সামরিক সরঞ্জাম সরবরাহের পরিকল্পনাও তুলে ধরেছে তারা। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফোন আলাপের পর জানান, রুশ সেনাদের আগ্রাসন মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বদলে যাবে বিশ্ব রাজনীতির দৃশ্যপট, এমন আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। হলেও তাই, ক্ষমতায় এসে দেশের আইন থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সবকিছু ঢেলে সাজানো শুরু করেছেন তিনি। তার এ পদক্ষেপের ভার বইতে হচ্ছে বিভিন্ন দেশকে, তার মধ্যে রয়েছে ইউক্রেনের নামও। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছরে কিয়েভের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সহায়তা দিয়ে এসেছে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের শাসনামলে প্রায় $300 বিলিয়ন সমমূল্যের সহায়তা পেয়েছে দেশটি। তবে ট্রাম্প ক্ষমতায় এসেই এক এক সময় এক এক পক্ষের হয়ে কথা বলার পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। ইউক্রেন নয় বরং রাশিয়ার সঙ্গেই আলোচনার টেবিলে সময় দিতে দেখা গেছে তাকে। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একনায়ক আখ্যা দিয়ে যুদ্ধ শুরুর দায় চাপিয়ে দিয়েছে তার উপর। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইউক্রেনের এ দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে ইউরোপীয় নেতারা। 17 ফেব্রুয়ারি প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠকের পর ইউক্রেনের পাশে থাকার সিদ্ধান্ত জানান তারা। ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের পর তারা বলেন, ইউক্রেনকে ছাড়া তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। এ অবস্থায় ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্র সফরকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা 6 মার্চ ব্রাসেলসে একটি জরুরি সম্মেলনে মিলিত হওয়ার কথা রয়েছে, যেখানে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে গণমাধ্যম। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছেন, ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন। ইইউ ইউক্রেনের জন্য অন্তত 20 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে, যাতে অর্থ ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এর আগে সোমবার ইরানের তেল রফতানিতে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপের জেরে এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি ট্রাম্প প্রশাসন। জ্বালানি ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব দীর্ঘদিনের। একের পর এক নিষেধাজ্ঞা আরোপে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি তেহরানের তেল রফতানির কার্যক্রম। সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধান সহ বিক্রয় ও পরিবহনের কাজে জড়িত থাকার অভিযোগে তেহরানের ৩০টিরও বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর বেজায় চটেছে মাসুদ পেজেশকিয়ান প্রশাসন। এবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইরান সফর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মাঝে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না। পারমাণবিক আলোচনার বিষয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুব স্পষ্ট। আমরা চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার আওতায় কোনো আলোচনা করব না। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ট্রাম্প প্রশাসন। মার্কিন অর্থ বিভাগের অভিযোগ, ইরান তেল বিক্রি ও পরিবহনের জন্য একটি গোপন নেটওয়ার্ক ব্যবহার করছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তেল রফতানি শূন্যে নামিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাই নিষেধাজ্ঞা আরোপের পেছনে কাজ করছে। ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তির ২০১৫ সালে একটি পারমাণবিক চুক্তি হয়। এর ৩ বছর পর ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সে চুক্তি থেকে প্রত্যাহার করেন। পাশাপাশি ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এরপর থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে তেহরান। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। তাইওয়ানের জলসীমায় চীনা কার্গো জাহাজ আটক। দক্ষিণ পশ্চিম উপকূলে পানির নিচে কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পদক্ষেপ। দ্বীপের আশেপাশে যুদ্ধ বিমানের টহল জোরদার বেইজিংয়ের। আন্তর্জাতিক সহায়তা বাজেটে বড় ধরনের কাটছাট করে প্রতিরক্ষা ব্যয় ২০২৭ সালের মধ্যে জিডিপির অন্তত ২.৫% বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেন নিয়ে ইউরোপের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে দূরত্ব তৈরি হয়েছে, এমন উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চলমান উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় মঙ্গলবার এক সম্মেলনে তিনি বলেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বর্তমানে দেশের জিডিপির 2.3% সমান। ২০২৭ সালের মধ্যে তা বাড়িয়ে 2.5% উন্নীত করা হবে। এরপর ২০২৮ সালে তা বাড়িয়ে 2.6% করা হবে। স্টারমার প্রতিরক্ষা ব্যয় জিডিপির 3% নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। তবে তিনি বলেছেন, এই লক্ষ্য অর্জন তখনই সম্ভব হবে যখন অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকবে। প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি হলে ব্রিটিশ চাকরি, প্রবৃদ্ধি, দক্ষতা এবং উদ্ভাবন বাড়বে। এটি একটি আমূল্য পরিবর্তন আনবে। এ বিষয়ে আমাদের আশাবাদী হওয়া উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ব্যয় বৃদ্ধির একটি অংশ অর্থায়ন করা হবে আন্তর্জাতিক উন্নয়ন খাতের বাজেট কমিয়ে। আগামী কয়েক বছর এই খাতে ব্যয় জিডিপির 0.5% থেকে কমিয়ে 0.3% নামিয়ে আনা হবে। আন্তর্জাতিক উন্নয়ন খাতের বাজেট কমানোর কারণে ক্ষতিগ্রস্ত হবে এমন বেশ কয়েকটি দাতব্য সংস্থা স্টারমারের সিদ্ধান্তে হতবাক ও বিস্মিত হয়েছে। বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা দাতব্য সংস্থা ওয়াটার এইড এই সিদ্ধান্তকে বিশ্বজুড়ে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ বলে অভিহিত করেছে। অ্যাকশন এইডের ইউকে কার্যালয়ের সহপ্রধান নির্বাহী হানা বন্ড এই সিদ্ধান্তকে অবিবেচনামূলক উল্লেখ করে বলেছেন, ভূরাজনৈতিক উন্নয়ন মোকাবিলায় বিশ্বের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে বারবার পরিত্যাগ করার কোনো যৌক্তিকতা নেই। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এর পরিণতি হবে ভয়াবহ। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। তাইওয়ানের জলসীমায় সন্দেহজনক অবস্থানে থাকা চীনের একটি কার্গো জাহাজ আটক করেছে তাইপের কোস্টগার্ড। দক্ষিণ পশ্চিম উপকূলের কাছে পানির নিচের একটি কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দ্বীপটির আশেপাশে 12টি চীনা যুদ্ধ বিমান এবং 14টি নৌযান শনাক্ত করা হয়েছে।
তাইওয়ানের সঙ্গে অন্যান্য দ্বীপের যোগাযোগ রক্ষায় পানির নিচে স্থাপিত কেবলগুলো অনেক গুরুত্বপূর্ণ। কোস্টগার্ড জানায় সন্দেহজনকভাবে অবস্থান নেয়া হংতাই 58 নামের একটি কার্গো জাহাজকে আটক করা হয়েছে, যা মূলত চীনের মালিকানাধীন হলেও পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে নিবন্ধিত। জাহাজটির 8 জন ক্রুই চীনের নাগরিক। তাইওয়ানের ডিজিটাল মন্ত্রণালয় জানায় কেবল বিচ্ছিন্ন হলেও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়নি। বিকল্প কেবলের মাধ্যমে সংযোগ বজায় রাখা হয়েছে। তবে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি জানান আটক হওয়া জাহাজটি গত শনিবার থেকেই সন্দেহজনকভাবে তাইওয়ানের জলসীমার কাছে অবস্থান করছিল এবং কোস্টগার্ডের একাধিক সতর্ক বার্তায় কোনো সাড়া দেয়নি। এদিকে চীনের সামরিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার দ্বীপটির আশপাশে 12টি চীনা যুদ্ধবিমান, 14টি নৌযান, একটি সরকারি জাহাজ এবং 2টি বেলুন শনাক্ত করা হয়েছে। চীনের সামরিক বাহিনীর এমন কার্যকলাপ তাইওয়ানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে প্রশাসন। তাইওয়ানের কর্তৃপক্ষ বলছে গত 1 বছরে পানির নিচের কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা বেড়েছে এবং এর পেছনে চীনের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। দেখছেন আন্তর্জাতিক সময়। এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে সবচেয়ে বড় বাৎসরিক সামরিক মহড়া কোবরা গোল্ড শুরু হয়েছে থাইল্যান্ডে। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নিচ্ছে 30টির দেশের 8,000-এরও বেশি সেনা সদস্য। আধুনিক যুদ্ধের কৌশল নিয়ে প্রশিক্ষণের পাশাপাশি এবারের মহড়ায় সাইবার প্রতিরক্ষা ও মহাকাশের কার্যক্রমের মতো নতুন সংযোজনও রাখা হয়েছে। থাইল্যান্ডের নাখন রাচাসীমার সামরিক ঘাঁটিতে চলছে ব্যস্ততা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বিভিন্ন দেশের সেনারা, প্রস্তুত মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য। আকাশে গর্জন তুলে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান, আর একই সঙ্গে উত্তোলন করা হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। ঐতিহ্যবাহী এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সামরিক মহড়া কোবরা গোল্ড। এবারের মহড়ায় শুধু সাধারণ সামরিক অনুশীলনই নয়, যুক্ত হয়েছে নতুন কিছু প্রযুক্তিগত কৌশলও। কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্রশিক্ষণ, মানবিক সহায়তা কার্যক্রম, যুদ্ধক্ষেত্রে কৌশলগত অনুশীলন, সাইবার নিরাপত্তা এবং ড্রোন মোকাবিলা পদ্ধতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা। যুদ্ধক্ষেত্রে উদীয়মান প্রযুক্তির গুরুত্ব মাথায় রেখে এবছর মহাকাশ সংক্রান্ত সামরিক কার্যক্রমের ওপরও জোর দেওয়া হয়েছে এই মহড়ায়। প্রতি বছর আমরা চেষ্টা করি বিশ্বে কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তা পর্যালোচনা করতে। এজন্যই আমরা এই মহড়ায় সাইবার নিরাপত্তা অন্তর্ভুক্ত করছি। এছাড়া আমরা মহাকাশ প্রযুক্তি অন্তর্ভুক্ত করছি, ড্রোন হামলা মোকাবেলার পদ্ধতিও যুক্ত করছি। বিশেষ করে এই ড্রোন হামলার বিষয়টি আধুনিক যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহড়াটি আন্তর্জাতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নিচ্ছেন 30টি দেশের 8,000-এরও বেশি সেনা সদস্য। এই মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চায়। আগামী 7ই মার্চ পর্যন্ত চলবে 44তম কোবরা গোল্ড মহড়া। নতুন ধরনের হুমকি মোকাবিলায় কৌশলগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিশ্বের সর্ববৃহৎ কফি চেইন স্টারবাকস তাদের 1100 কর্মী ছাঁটাই করেছে। এর পাশাপাশি কয়েকশো শূন্যপদও বাতিল করা হয়েছে। সোমবার এক ঘোষণায় কোম্পানির পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এ সিদ্ধান্ত কফি শপের ও মূল সরবরাহের কর্মীদের উপর প্রযোজ্য নয়। শুধুমাত্র কর্পোরেট কর্মীরা এই সিদ্ধান্তের আওতায় আসবেন। কোম্পানির বিক্রি গত বছর থেকে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি তাদের খাদ্য তালিকা থেকেও কিছু আইটেম বাদ দেওয়া হয়েছে। রমজানের আগে মালদ্বীপে জমে উঠেছে রাত্রিকালীন মেলা। দেশটির হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী এই মেলায় রয়েছে স্থানীয় ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা অনুষঙ্গ। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। কেউ কিনছেন, কেউ ঘুরে দেখছেন। এই চিত্র মালদ্বীপের নাইট মার্কেট হিসেবে পরিচিত রাত্রিকালীন মেলার। কম দামের নিত্যপণ্য থেকে শুরু করে খাবার ও পোশাক কিনতে এই মার্কেট স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। তাদের পাশাপাশি মেলায় ভিড় করেন প্রবাসী বাংলাদেশি ও পর্যটকরাও।
দেশটির হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী মেলায় স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি রয়েছে বাংলাদেশের চটপটি, ফুচকা আর ঝালমুড়ি। রমজানের আগে রাত্রিকালীন এই মেলায় বাড়ছে ক্রেতাদের ভিড়। বাংলাদেশ সিস্টেমে খানাগুলো আইটেমগুলো তৈরি করা হয়, তো এদেশের লোকগুলাই বেশিরভাগ পছন্দ করে যে এইগুলো খাওয়ার মতন। পার্ট টাইম কাজ করার সুযোগও মিলছে প্রবাসী বাংলাদেশিদের। স্টলে বাংলাদেশি কর্মী থাকায় দামাদামি করে সহজেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন বাংলাদেশি ক্রেতারা। এখানে আসছে আজকে কিছু কেনাকাটা করার জন্য। আর রাজধানী আর নাইট মার্কেটে প্রচুর একটা ব্যবধান হচ্ছে। এখানে হয়তো আমরা সর্বমূল্য কিছু পাওয়া যায়। 10 দিন এখানে মেলা হয়, 10 দিন আমরা এক্সট্রা ইনকামটা এখানে করতে পারি। রাজধানী পার্শ্ববর্তী হুলহুমালে শহরের কয়েকটি নাইট মার্কেট ঘুরে দেখা যায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবসা করছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। বিশেষ করে মেলাতে বেশিরভাগ খাবারের স্টলগুলো বাংলাদেশিদের দখলে, তাই অন্যান্য বছরের তুলনায় এবছর বেচাকেনা ভালো হওয়ায় খুশি তারা। প্রবাসীদের কাছে প্রত্যেক সিজনে নাইট মার্কেটটা খুবই আকর্ষণীয় কেনাকাটার জন্য এবং আনন্দের জন্য। জনপ্রিয় এই মেলাটি শেষ হবে স্থানীয় সময় বুধবার। সময় সংবাদ, মালদ্বীপ। ইয়েমেনের ঐতিহ্যবাহী মিষ্টি ডুব্বা আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানী সানায় দোকানগুলোতে বিক্রি হচ্ছে সুস্বাদু কুমড়ার এই মিষ্টি, যা ধর্মীয় ও ঐতিহ্যগত দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। ইয়েমেনের রাজধানী সানার রাস্তাঘাট ও মিষ্টির দোকানের সামনে সারি সারি মিষ্টি কুমড়া সাজানো আছে। বিশেষত এই কুমড়া ব্যবহার করেই তৈরি হচ্ছে ডুব্বা নামে জনপ্রিয় এক মিষ্টি, যা ইসলামের ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে আছে। প্রথমে কুমড়াকে ধুয়ে তারপরে কেটে রান্না করে তৈরি করা হয় এই ঐতিহ্যবাহী খাবার। এরপর এতে মেশানো হয় তাহিনি ও তিল। মিষ্টির দোকানের মালিক রাইয়ান আল ফাকি এই মিষ্টান্ন প্রস্তুত করেন। চাহিদা এতটাই বেশি যে আমরা প্রতিদিনই কুমড়ার এ মিষ্টি বানিয়ে থাকি। এ মিষ্টি শহরের মানুষের দৈনন্দিন সংস্কৃতির অংশ হয়ে গেছে। কুমড়া রান্নার পর গরম গরম পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী ডুব্বা। দোকানে আসা গ্রাহকরাই এই মিষ্টির স্বাদ বেশ উপভোগ করে থাকেন। ডুব্বা বিভিন্নভাবে তৈরি করা যায়। কেউ এটি জ্যাম হিসেবে তৈরি করেন, কেউ এতে দুধ ও তাহিনি মেশান, আবার কেউ ওভেনে রান্না করেন, কেউ আবার পানীয় হিসেবেও খেয়ে থাকেন। এই ঐতিহ্যবাহী মিষ্টি খেতে আসা গ্রাহকরা বলছেন এটি শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও বটে। ডুব্বা সাধারণত সানার মানুষের মিষ্টি। এর ধর্মীয় গুরুত্ব রয়েছে, পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য ভালো। কুমড়ার স্বাস্থ্য উপকারিতা এবং ঐতিহ্যবাহী স্বাদই নয়, ধর্মীয় দিক থেকেও এর গুরুত্ব রয়েছে। সানার সাধারণ মানুষ কুমড়াকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ এটি কোরআনে হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনীতে উল্লেখিত এবং হাদিসেও এর কথা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুমড়া পছন্দ করতেন এবং এটি খাওয়ার উপকারিতা সম্পর্কে বলেছেন। এটি শুধু বিশ্বাসের ব্যাপারই নয়, বাস্তবিকভাবেও অনেক উপকারী বলে জানান স্থানীয়রা। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ব্রাজিলের ঐতিহ্যবাহী কার্নিভাল আয়োজিত হলো ইউরোপের বিখ্যাত ভেন্যু আয়ারল্যান্ডের ডাইসিসে। ব্রাজিলের পতাকার রঙে বাহারি সাজে নেচে গিয়ে দিনটি উপভোগ করেন আয়ারল্যান্ডে বসবাসরত ব্রাজিলীয়রা। যোগ দেন ব্রাজিল থেকে আসা নাগরিকরাও। বিখ্যাত সাম্বার নাচে মেতে ওঠে ডাবলিনের ডাইসিস নাইট ক্লাবটি। অনুষ্ঠানে বিখ্যাত সাম্বা নাচে মেতে ওঠেন দর্শকরা। প্রিয় মানুষের সঙ্গে নেচে গিয়ে উদযাপন করেন প্রতিটি মুহূর্ত। স্পেনের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় কয়েক সপ্তাহ আগেই কাঠবাদাম গাছে ফুলের দেখা মিলেছে। এমন অস্বাভাবিকতার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশাল জমিতে শত শত কাঠবাদাম গাছ, ডালে ডালে শোভা পাচ্ছে ফুলের সমাহার। এমন সৌন্দর্য দেখতে বাগানটিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। স্মৃতি ধরে রাখতে ফুলের সঙ্গে নিজেদের ছবি তুলে রাখার পাশাপাশি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত অনেকে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলের আরবেকা গ্রামে বাদাম গাছে সাদা গোলাপি ফুল দেখে আনন্দ প্রকাশ করছেন দর্শনার্থীরা। তবে দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশ কয়েক সপ্তাহ আগেই বাদাম গাছে ফুল ফুটেছে। এবার উষ্ণ তাপমাত্রার কারণে গাছে ফুল ধরেছে বলে জানায় গবেষকরা। অসময়ে ফুল ফোটার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েক দশক ধরে শীতকাল স্বাভাবিকভাবে দেখা দিলেও বর্তমান সময়ে শীতকাল বসন্তকালের মতো অনুভূত হচ্ছে বলে জানান আবেকার পরিবেশ দফতরের এক কর্মকর্তা। জলবায়ু পরিবর্তন সরাসরি ফুলকে প্রভাবিত করে। আমরা বেশ কয়েক দশক ধরে ঠান্ডা এবং কুয়াশা সহ শীতের সম্মুখীন হয়েছি, কিন্তু এখানকার শীতকাল বসন্তের মতো।
আমি এখানে এসে আনন্দ অনুভব করছি। আমি এখানে ফুল, মৌমাছি, গাছপালা এবং কীটপতঙ্গ দেখেছি। এসব কিছু দেখার জন্যই আমরা এখানে এসেছি। এবারের মৌসুমের কাঠবাদাম ফুলগুলো জানুয়ারি মাসের শেষের দিকে ফোটা শুরু হয়েছে, যা সাধারণ সময়ের চেয়ে প্রায় 18 দিন বা 3 সপ্তাহ আগে বলে জানায় বিশেষজ্ঞরা। 1981 সালের পর স্পেনের উত্তর পূর্বাঞ্চলে এবার দ্বিতীয়বারের মতো বাদাম গাছে আগাম ফুল ফুটেছে বলে জানা যায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দিতে চায় ইসরায়েল, অভিযোগ রিয়াদ মনসুরের। গাজায় তীব্র ঠান্ডায় 6 নবজাতকের মৃত্যু। তেল আবিবকে সহায়তা প্রবেশে অনুমতি দেওয়ার আহ্বান। এবং মার্কিন চাপের মুখে খনিজ সম্পদ দিতে রাজি কিয়েভ। শুক্রবার ওয়াশিংটনে যাবেন জেলেনস্কি। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনে ট্রাম্পের দাবি অস্বীকার মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।